আজকে শুক্রবারেও সমস্ত জায়গায় জায়গায় দফায় দফায় সংঘর্ষ, দুইজন পুলিশের মৃত্যুর খবর আমরা পেয়েছি। পুলিশের সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা কি ভয়াবহ পরিস্থিতি করেছে। আজ শুক্রবার সকাল থেকেই কিন্তু পুলিশের সাথে সংঘর্ষ দেখতে পাচ্ছেন। এদিকে আজ শুক্রবার সকাল থেকেই লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মীরা রাজপথে ঝাঁপিয়ে পড়ে পুলিশের সাথে সংঘর্ষ করে ডক্টর ইউনূস সার্জিসদের ভয়াবহভাবে আক্রমণ করে। সারা দেশে এখন তুলপার পরিস্থিতি। দর্শক, রাজধানীতে প্রতিনিয়ত আওয়ামী লীগের মিছিল হচ্ছে, পুলিশের মাঝে ব্যস্ততা চলছে, প্রতিনিয়ত ঝটিকা মিছিল এবং সেই ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তারের ঘটনা চলছে। এরকম নানা কিছুই দেখছি। এরকম নানা কিছু যখন দেখছি তখন একটা বড় মিছিলকে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। আজকে সকালে অন্তর্বর্তীকালীন সরকার মানে উনি যে পদত্যাগ করবে বা ওনার পতন কিভাবে হবে এটাকে কেন্দ্র করে বিএনপি হুবহু আওয়ামী লীগের মতো হতে বাধ্য হচ্ছে। তারা যে নিজের ইচ্ছায় হচ্ছে তা না, হতে বাধ্য হচ্ছে, কিছু করার। ডক্টর ইউনূস 8 আগস্ট 2024 সাল ক্ষমতায় বসার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে কি কি হয়েছে, কি কি হবে আগামীতে, এটার ধারণা মোটামুটি আপনারা সবাই পেয়ে গেছেন। গত একটা বছরে বাংলাদেশের কোনো মানুষ শান্তিতে নিরাপদে ঘুমাতে পেরেছে কিনা আমার জানা নাই। যারা বাংলাদেশে থাকেন আপনারা খুব ভালোভাবে জানেন। দেখেন, আওয়ামী লীগ আর জামাতের এই পীড়িতি কিন্তু আজকের না ভাই। পলিটিক্যাল দল হিসাবে প্রত্যেকটা দলের সাথে প্রত্যেকটা দলের নেতাদের কর্মীদের ভালোবাসা থাকাই উচিত। তবে এই মুহূর্তে আওয়ামী লীগের সাথে ভালোবাসা এটা এই মুহূর্তে বড়ই বিপজ্জনক। আর যেটা গোপনে গোপনে চলে সেটাতে ঝামেলা নাই, প্রকাশ হয়ে গেলেই কিন্তু ঝামেলা। আমাদের মিছিলগুলো বড় হচ্ছে। আমাদের যে 10 জন 12 জন দিয়ে মিছিল সেই গত অক্টোবরে শুরু হয়েছিল, সেটি পরিণত হতে হতে আজকে হাজারের কোটা ছাড়িয়ে গিয়েছে। লক্ষ লোকের সমাগমে ঢাকা শহর প্রকম্পিত হবে। হ্যাঁ, লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মীদের একশনে এবার ঢাকা শহর উত্তাল হয়েছে। এইদিকে দেখতে পাচ্ছি আজ শুক্রবার সকাল থেকেই নতুন অনেক তাণ্ডব শুরু হয় আওয়ামী লীগ কর্মীদের গোপন অনেক পরিকল্পনা থেকে। দর্শক শ্রোতা, রাজপথে পুলিশ, আওয়ামী লীগ কর্মী, ছাত্রলীগ কর্মী মুখোমুখি সংঘর্ষ হচ্ছে এবং এই বিষয়গুলা কিন্তু আওয়ামী লীগ কর্মীরা গোপনে থেকে পরিকল্পনা করে। আপনারা দেখেছেন ছাত্রলীগের 2 নেতা তারা কিন্তু পালিয়ে থেকেও অনেক কথা বলতেছে যে তাদের জটিকা মিছিল 10 জন 12 জন থেকে 1000 জন হয়, 1000 জন থেকে লক্ষ জন হয়। এবার তারা বিশাল একটি কর্মসূচি করে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন শেখ হাসিনার পরিকল্পনা কিভাবে বাস্তব হয় এবং আজকে কি হচ্ছে রাজপথের মধ্যে, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। দর্শক, রাজধানীতে প্রতিনিয়ত আওয়ামী লীগের মিছিল হচ্ছে, এরকম আলোচনা প্রতিনিয়ত চলছে। পুলিশের মাঝে ব্যস্ততা চলছে, প্রতিনিয়ত ঝটিকা মিছিল এবং সেই ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তারের ঘটনা চলছে। এরকম নানা কিছুই দেখছি। এরকম নানা কিছু যখন দেখছি তখন একটা বড় মিছিলকে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। যদিও আজকে আমরা দৈনিক যুগান্তর নিশ্চিত করেছে এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভিডিও দেখেছি যে আজকে হাজারীবাগে পুরান ঢাকায় আওয়ামী লীগের বেশ ভালো একটা মিছিল তারা করেছে বলে দাবি করছে। যুগান্তর সেটা তুলে নিয়ে এসেছে। সেই খবরগুলো তো বলবোই, কিন্তু সম্প্রতি বিশেষ করে গত 14ই সেপ্টেম্বর থেকে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে, একটা বড় মিছিলের, বড় শোডাউনের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বলা হচ্ছে যে আওয়ামী লীগের গত বছর 5 আগস্ট সরকার পতনের পরে সব থেকে বড় শোডাউন এটা। সেটার আদতে পেছনের খবর কি, ভিডিওটা কোত্থেকে আসলো সেটা যেমন বলবো, তেমনি হাজারীবাগের এই মিছিলটাকে নিয়ে কথা বলবো। সাথে আর একটা ইন্টারেস্টিং খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের একজন কর্মীকে ধরতে পারলে, একজন কর্মীকেও যদি ধরতে পারে পুলিশ, তাহলে পুলিশকে সরকারের পক্ষ থেকে বিশেষ টাকা পুরস্কার দেওয়া হবে, এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেগুলো নিয়েই আলোচনা করবে এই ভিডিওতে, থাকবেন। দর্শক, বলছিলাম প্রথমে বলি, আওয়ামী লীগের একটা বড় শোডাউনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং দাবি করা হচ্ছে যে সেটা আওয়ামী লীগের মিছিল এবং গত বছর 5 আগস্ট সরকার পতনের পরে আওয়ামী লীগের সব থেকে বড় শোডাউন। কিন্তু আদৌ কি সেটা আওয়ামী লীগের মিছিল কিনা, সেই সন্দেহ তৈরি হওয়ার প্রেক্ষাপটে RTV অনলাইন তারা যে ব্যাপারটা বলছে, তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেই মিছিলের ছবি দিয়ে তারা শিরোনাম করেছে এবং তারা বলছে ঢাকায় আওয়ামী লীগের বিশাল মিছিল যা জানা গেল। সেখানে তারা বলছে যে ঢাকার গুলিস্তানে গত 14ই সেপ্টেম্বর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এই সংক্রান্ত ভিডিও সম্বলিত পোস্টে দাবি করা হয় উক্ত মিছিলটি গুলিস্তান থেকে নবাবপুর রোড পর্যন্ত এলাকা প্রদক্ষিণ করে। কিন্তু ফ্যাক্ট চেকার রিউমার স্ক্যানার তারা জানাচ্ছে যে এই মিছিলটা 14ই সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের সমর্থিত কোনো মিছিল নয়। তাহলে কোন মিছিলের ভিডিও ছড়িয়ে পড়লো? তারা বলছে প্রকৃতপক্ষে গত 14ই জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচারের প্রতিবাদ এবং মিডফোর্ড হাসপাতালে সংগঠিত হত্যাকাণ্ডের শাস্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলের ভিডিওকে আওয়ামী লীগের ভিডিও হিসেবে দাবি করা
করা হচ্ছে, এটা আরটিভি বলছে। কিন্তু ব্যাপারটা নিশ্চিত হওয়ার স্কোপ নেই, মানে সংশয় তৈরি হয়েছে এই কারণে যে এই মিছিলে কোনো ব্যানার ছিল না। এই মিছিলে যেহেতু কোনো ব্যানার, দেখেন আওয়ামী লীগ আর জামাতের এই পীড়িতি কিন্তু আজকের না ভাই। পলিটিক্যাল দল হিসাবে প্রত্যেকটা দলের সাথে প্রত্যেকটা দলের নেতাদের কর্মীদের ভালোবাসা থাকাই উচিত। তবে এই মুহূর্তে আওয়ামী লীগের সাথে ভালোবাসা এটা এই মুহূর্তে বড়ই বিপজ্জনক। আর যেটা গোপনে গোপনে চলে সেটাতে ঝামেলা নাই, প্রকাশ হয়ে গেলেই কিন্তু ঝামেলা। আচ্ছা, একজন আইনজীবীর ধর্ম কি? তিনি কি দল দেখা কাউকে সাপোর্ট করবেন, কোন অপরাধীকে মুক্ত করবেন, নাকি না একজন প্রফেশনালি কি বলে যে উকিল হিসাবে তিনি তার কাজ করে যাবেন? ভিন্ন রকমের ঘটনা ঘটছে। এটা বিএনপির জন্য এই মুহূর্তে আলোচনা যে যথেষ্ট রসদ যোগাবে বা খোরাক যোগাবে। গেল কয়েকদিন আগে মির্জা আব্বাস সাহেব বলছিলেন জামাতের নেতাদের সাথে আমরা যখন বসি তারা আমাদেরকে বলে যে দেখেন আওয়ামী লীগের সাইড দেওয়া যাবে না, মাঠে নামতে দেওয়া যাবে না, কিন্তু তারা তলে তলে আওয়ামী লীগের ভোট দিয়ে নাকি ডাকসুতে বিপি নির্বাচিত হয়েছে, জাকসুতে হয়েছে বা মানে ভূমিদশ বিজয় পেয়েছে। এই আলোচনা সমালোচনা যখন চলছে এর মাঝখানে একদম হাতে কলমে প্রমাণ একটা চলে আসছে। সেটা হচ্ছে জুলাই আন্দোলনের সময় ঢাকার কলাবাগান এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সমন্বয়ক সালাউদ্দিন জাবেদকে মারধর সহ হুমকির মামলায় ছাত্রলীগের কলাবাগান শাখার সাবেক সহসভাপতি সাদাফ আহমেদ অনিক এবং শাহবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে সাদাফ আহমেদ অনিককে গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন জামাতের আইনজীবী আব্দুল রাজ্জাক। বুধবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই শামসুল হক সুমন তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালতে আসামিদের উপস্থিতিতে শুনানি দিন বুধবার ধার্য করা হয়েছিল, আর শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোসা তিনি তাদের এই মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি করেন, আর সাদাফ আহমেদ অনিককে গ্রেফতার না দেখানোর পক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি এবং জামাতের আইনজীবী আব্দুর রাজ্জাক। তার দাবি এই আসামির দলীয় কোনো পদপদবি নেই। পরে আদালত তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন বলে জানিয়েছেন মানে পাবলিক প্রসিকিউটর যিনি আছেন। মামলার বিবরণ হচ্ছে জুলাই আন্দোলনের সময় 17 জুলাই সকাল 10টার দিকে সালাউদ্দিন জাবেদ পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য রাসেল স্কোয়ার থেকে সায়েন্স ল্যাবের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কলাবাগান ল্যাবেড স্পেশালাইজড হাসপাতালের সামনে যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা মোবাইল চেক করে ভিডিও পাওয়া তাকে মারধর করে, হুমকি টুমকি দেয়, আর এটা নিয়ে একটা মামলা হয়। এখন জামাতের আইনজীবীর কি আসলে কোনো অপরাধ হয়েছে? একজন ডাক্তার, একজন আইনজীবী, ভাই তাদের তো প্রফেশন হচ্ছে, একজন ডাক্তার ধরেন এখন জামাতপন্থী ডাক্তার, তো আওয়ামী লীগেরই একজন, তারা কেউ কোপাইলো, তো এই হাসপাতালে নিলে তিনি কি চিকিৎসা দিবেন না? অথবা অন্য বিএনপি পন্থী ডাক্তার তিনি কি ভাই মানে জামাতকে দেখলে চিকিৎসা দিবেন না? এটা তো ডাক্তারের ধর্ম হইতে পারে না। একজন আইনজীবী একজন মজলুমের পক্ষে লড়াই করবেন, এটা খুবই সিম্পল। এখন মজলুম ছাত্রলীগও হইতে পারে, আওয়ামী লীগও হইতে পারে, জামাতেরও হইতে পারে, সাধারণ মানুষও হইতে পারে। তো তিনি যখন এই কাজটা করলেন সেখানে কিন্তু রাজনৈতিক পরিচয়টা সামনে চলে আসলো। এখন এটা নিয়ে আমার কাছে মনে হয় তিনি তার আইনি যে দায়িত্ব সেটা পালন করেছেন। দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে, যেই দেশীয় এবং আন্তর্জাতিক গোষ্ঠী বাংলাদেশকে ষড়যন্ত্রের ফাঁদে ফেলে দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলেছিল। এটা ঐতিহাসিক দায়বদ্ধতা বলতে পারেন, এটা দেশপ্রেমের জায়গা থেকে বলতে পারেন, এটা মুক্তিযুদ্ধের প্রতি দায়বদ্ধতার থেকে বলতে পারেন। ডক্টর ইউনূস 8 আগস্ট 2024 সাল ক্ষমতায় বসার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে কি কি হয়েছে, কি কি হবে আগামীতে, এটার ধারণা মোটামুটি আপনারা সবাই পেয়ে গেছেন। গত একটা বছরে বাংলাদেশের কোনো মানুষ শান্তিতে, নিরাপদে, নির্বিঘ্নে, স্বস্তির নিঃশ্বাস তুলে ঘুমাতে পেরেছে কিনা আমার জানা নাই। যারা বাংলাদেশে থাকেন আপনারা খুব ভালোভাবে জানেন। কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি এই ভিডিও বানাচ্ছি না, আমি মূলত কিছু কথা যেগুলো আমার মনের মধ্যে দীর্ঘদিন থেকে লুকায়িত, সেই কথাগুলো প্রকাশ করার জন্য মূলত ভিডিওটা বানানো হচ্ছে। ছাত্র সমাজ এবং সাধারণ মানুষের একটা আকাঙ্ক্ষার জায়গা ছিল ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, একজন নোবেল লরিয়েট, এশিয়ার সম্মানী ব্যক্তিদের মধ্যে অন্যতম। তিনি নিশ্চয়ই বাংলাদেশটাকে একটা সুখী, সমৃদ্ধশালী, একটা দুর্নীতি মুক্ত, একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ করে দিবেন।
এবং তিনি নির্লোভ একজন ব্যক্তি, তার মধ্যে কোনো লোভ নাই, তিনি শুধুমাত্র দেশটাকে দুহাত ভরে দেবেন। বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় ছিল তারা প্রত্যেকেই দুর্নীতি করেছে, অর্থ পাচার করেছে, লুটপাট করেছে, বিভিন্ন প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা স্থানে তারা অবৈধভাবে ক্ষমতা নিয়ন্ত্রণ করেছে, যেটা সাধারণ মানুষের দীর্ঘদিনের একটা অভিযোগ ছিল। পাশাপাশি নিম্নবিত্ত, মধ্যবিত্ত তাদের একটা অভিযোগ ছিল বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে নাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, একাধিক ছিল। ইউনূসকে সবাই একযোগে সমর্থন দিয়েছিল শুধুমাত্র একটু ভালো থাকার আশায়। পূর্বের সরকারের সময় যেটুকু ভালো ছিল তার থেকে নিশ্চিতভাবে আরেকটু ভালো থাকার প্রত্যাশা, আরেকটু স্বস্তিতে থাকার প্রত্যাশা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে নিম্নগতি হবে, মানুষের হাতের নাগালে থাকবে, এই ধরনের একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ ইউনূসের প্রতি বিশ্বাস রেখেছিল। কিন্তু ইউনূস আদৌ কি সেই বিশ্বাসটুকু রাখতে পেরেছে? পারেনি। ইউনূস যে একটা পাপেট, পশ্চিমা পাপেট, এটা তো তখন মানুষ জানতো না, এখন মানুষ জেনে গেছে। মেটিকিউলাস পরিকল্পনার মাধ্যমে ক্ষমতায় বসেছে। ইউনূস নিজেই ফাঁস করেছে। গতকাল নাহিদ ইসলাম সে আবার বলতেছে, শুনলাম 3 তারিখ থেকে তারা নিশ্চিত করে রেখেছিল ডক্টর ইউনূসকে রাষ্ট্রপ্রধান করবে এবং ডক্টর ইউনূসের সাথে তাদের কথা হয়েছিল। অর্থাৎ এই যে এই অভ্যুত্থান বলেন, এই বিপ্লব বলেন, এই জঙ্গি উত্থান বলেন, আপনি যেটা বলে এটাকে উপমা দেন না কেন, এটা পরিকল্পিত ছিল। এখানে নিশ্চিতভাবে আওয়ামী লীগ সরকারের একটা বিরাট ভুল ছিল। তারা জনগণ থেকে অনেকটা দূরে সরে গিয়েছিল, ছিটকে গিয়েছিল। ইভেন তাদের নেতাকর্মীরা তাদের থেকে অনেকটা মুখ ফিরে নিয়েছিল। তাদের দীর্ঘদিনের অপশাসন, শুধুমাত্র দল হিসেবে আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করানো ঠিক হবে না। এখানে কতিপয় কিছু নেতা, একটা বিশেষ অংশ যারা দলের মধ্যে ক্ষুদ্র একটা অংশ, এদের অপরাজনীতি, এদের দুর্বৃত্তায়নের কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন হতে হয়েছিল। এটার দায় অবশ্যই আওয়ামী লীগকে নিতে হবে, আওয়ামী লীগের শীর্ষ কর্তাদের নিতে হবে এবং একটা পর্যায়ে গিয়ে এটা হয়তো আমরা দেখবো এই দায়টা মেটানো হয়েছে, খুব শীঘ্রই হবে, এটা আমি বিশ্বাস করি। এই মুহূর্তে বাংলাদেশে মার্কিন সেনাবাহিনী একটা বিশেষ অংশ অবস্থান করছে। গত 2 মাস যাবত 40 জন সেনা কর্মকর্তা রেডিসন ব্লুতে ছিল, আপনারা জানেন, আমি গত ভিডিওতে বলেছি। এবং নতুন করে আরো 120 জন সেনাকে বাংলাদেশে পাঠানো হয়েছে এই ড্রিল, এই সেই প্রশিক্ষণ কর্মশালা, মানে বিভিন্ন নামকরণে। ঠিক সেই মুহূর্তে যখন বাংলাদেশে মার্কিন সেনাবাহিনীর 120 জন সেনা প্রবেশ করেছে, তার ঠিক কয়েক ঘন্টা ব্যবধানে ভারতবর্ষ মিয়ানমারে ঠিক 120 জন সেনাকে পাঠিয়ে দিয়েছে কর্মশালার জন্য, প্রশিক্ষণের জন্য, যেটাই বলেন না কেন আপনি। এই যে ইউনূস প্রভুদের স্বার্থ রক্ষা করা কিংবা তার নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি, গ্রামীণ ব্যাংক তো আছে আগে থেকে, গ্রামীণ ইউনিভার্সিটি, গ্রামীণ হসপিটাল, গ্রামীণ কি একটা বের করেছে না, ওই যে কার্ডের মাধ্যমে পে করা যায়, আইপের মতো, গুগল পের মতো, এরকম একটা কার্ড বন্দোবস্ত করেছে। তারপর আপনার এই আদমের দালালি করার জন্য আপনার দেশের বাইরে যে লোক পাঠায়, এরকম একটা এজেন্সির লাইসেন্স নিয়েছে একজন সরকার প্রধান, একজন নোবেল বিজয়ী ব্যক্তি, যার প্রচুর টাকার মালিক, যার অটেল অর্থ রয়েছে, তার এত লোভ এই 90 বছর বয়সে এসে তাকে আদম ব্যবসার দালালি নিতে হবে। আসলে রুচির একটা ব্যাপার থাকে, তো পারিবারিক ব্যাকগ্রাউন্ডের একটা বিষয় থাকে। প্রত্যেকটা মানুষের জীবনে তার প্রাথমিক শিক্ষা থাকে পারিবারিক শিক্ষা। সেই পারিবারিক শিক্ষা কতটুকু শিক্ষিত হয়েছিল ডক্টর ইউনূস, এখন এটা নিয়ে আমার মধ্যে বিশাল একটা দ্বিধা কাজ করতেছে। এই যে বাংলাদেশটাকে এইভাবে যুদ্ধের ময়দানের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এটার পরিণাম কিন্তু অনেক ভয়াবহ হবে। আপনারা বাংলাদেশের মানুষ যারা এখনো মস্তিষ্ক প্রতিবন্ধী হয়ে আছেন, আপনারা বুঝতে পারছেন না আপনাদের উপর দিয়ে কি যাবে ভবিষ্যতে, কিংবা আপনারা এখন ভাবছেন ডক্টর ইউনূস তুড়ি মেরে ইশারা দিয়ে সব ঠিক করে দেবে, কিংবা আওয়ামী লীগ এসে তুড়ি মেরে ইশারা দিয়ে সব ঠিক করে দেবে। ব্যাপারটা কিন্তু এরকম না। বিএনপি হুবহু আওয়ামী লীগের মতো হতে বাধ্য হচ্ছে। তারা যে নিজের ইচ্ছায় হচ্ছে তা না, হতে বাধ্য হচ্ছে, কিছু করার নেই। কেন, আমি সেই আলোচনায় আসছি। বিএনপি নেতা সালাউদ্দিন এবং রুহুল কবির রিজভীর 2টি বক্তব্য বিশ্লেষণ করব। সালাউদ্দিন বলেছেন, সংবিধানে পিয়ার বলতে কোনো শব্দ নেই। সালাউদ্দিন আহমেদ। রুহুল কবির রিজভী, মির্জা ফখরুল এরা বলছেন সংবিধানে হাত দেওয়ার কোনো সুযোগ নাই। এর মানে আওয়ামী মুজিববাদী 72 সংবিধানের পক্ষে এইভাবে নোংরা ভাবে লজ্জা শরমের মাথা খেয়ে দালালি করতে হচ্ছে, এর চাইতে লজ্জার তো কিছু নেই। এটা তো আত্মহত্যা করার মতো একটা পরিস্থিতি। এত নিচে নামতে হয়েছে। ঠিক হাসিনা যেরকম, আওয়ামী লীগ যেরকম বলতো সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বলতে কিছু নেই, ঠিক তদ্রুপ এই সালাউদ্দিন রিজভী এরা বলছে সংবিধানে পিয়ার বলতে কিছু নেই। কোনো পার্থক্য আছে? কেন কেন বাধ্য হচ্ছে? যেই জিয়াউর রহমান এই 72 সংবিধানকে প্রায় উল্টে দিয়েছিলেন, সেই 72 সংবিধানের প্রতি এত প্রেম কেন, এত দালালি কেন? আবার জিয়াউর রহমান সংবিধান সংশোধন বা কি করেছেন? জিয়াউর রহমান কি সাংবিধানিক ভাবে দেশ চালিয়েছিলেন? না, ক্ষমতা এসেছিলেন সংবিধান কোন আর্টিকেল অনুযায়ী, একদম অসাংবিধানিক ভাবে। পরবর্তীতে তার সমস্ত কার্যক্রম, সব অর্ডিন্যান্স গুলো 5ম সংশোধনের মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছে। এখন তো সেটাই দাবি করা হচ্ছে, অথচ তারা বলছে না না, এটা কিছু করা যাবে না, পার্লামেন্ট ছাড়া সংবিধানে হাত দেওয়া যাবে না, আবার পার্লামেন্ট লাগবে সংবিধান। এটাই জানে না এই মূর্খগুলো যে পার্লামেন্টের কাজ সংবিধান রচনা করা না, সংবিধান এটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি লাগে, মানে গণপরিষদের কাজ। এটা পলিটিক্যাল সায়েন্স বোঝে না, তো পড়াশোনা করে নাই, রাজনীতি করছে পড়াশোনা বাদ দিয়ে। তো দর্শক, একটু পেছন থেকে আসি। এই আওয়ামী সংবিধানে, মুজিববাদী সংবিধানের প্রতি ঠিক হাসিনার মতো প্রেম দেখাতে কেন বাধ্য হচ্ছে বিএনপি? যে এটা সংবিধানে নাই, এটা কোনো কথা? আরে ভাই, সংবিধানে কি তত্ত্বাবধায়ক সরকার আছে?
সেটা আপনারা চাচ্ছেন, আর পিয়ার সংবিধানে নাই, সেটা জনগণ চাইলে সেটা ঢুকাতে কেন পারবেন না? আসলে বিএনপির অবস্থাটা কি হবে আমি একটু বলে দিই। বিএনপি এরশাদের পতনের পর তত্ত্বাবধায়ক সরকারে রাজি ছিল। তারপরে যেই বিএনপি ক্ষমতা এসেছে তারপর আর তারা তত্ত্বাবধায়ক সরকার চিনে না। আওয়ামী লীগ এবং জামাত ইসলামী তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে, তখন খালেদা জিয়া সহ বিএনপি নেতারা বিএনপি সমাবেশে বলতো, জনগণ আপনারা কি তত্ত্বাবধায়ক সরকার। শ্রোতা, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে আজকে যে আওয়ামী লীগের একটা পরিকল্পনা বা তারা যে বিশাল একটি মাস্টার প্ল্যান করে, এইগুলো নিয়ে কথা হয়। এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনাদেরকে দেখিয়েছে, এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি মানে সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, তারপর আপনাদেরকে সামনে তুলে ধরেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন টিপে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।